ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমরা ক্লাস 11-এর ভৌত রাশির পরিমাপ ও মাত্রা যে চ্যাপ্টারটি আছে তার একটি বিশেষ অংশ, এই তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বা সিগনিফিক্যান্ট ফিগার, এটি নিয়ে আলোচনা করব। কোনো ভৌত রাশির মান যখন আমরা প্রকাশ করি তখন সেই মানের একটি নিউমেরিক্যাল পার্ট এবং একটি ইউনিট থাকে। যেমন কোনো দণ্ডের দৈর্ঘ্য যদি আমরা লিখি 32.1 সেন্টিমিটার, তাহলে এটি হচ্ছে ওই দণ্ডটির দৈর্ঘ্যের গাণিতিক মান এবং সেন্টিমিটার হচ্ছে তার একক। এখন কোনো সংখ্যা বা কোনো ভৌত রাশির মানের এই যতগুলি অঙ্ক আছে তার মধ্যে সবথেকে শেষের অঙ্কটিকে আমরা অনিশ্চিত অঙ্ক বলে ধরি। এই অনিশ্চিত অঙ্ক ব্যাপারটি কি, একটি উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝানো যাক যে এই অনিশ্চিত অঙ্ক এই ব্যাপারটি কি বা অনিশ্চিত অঙ্ক কি। যেমন ধরা যাক আমরা এই আগের উদাহরণেই যদি বলি যে একটি দণ্ডের দৈর্ঘ্য আমাদেরকে পরিমাপ করতে হবে সাধারণ স্কেল দিয়ে। এখন সাধারণ স্কেলে পরপর দুটি দাগের মধ্যে যে ন্যূনতম দূরত্ব সেটি হচ্ছে 1 মিলিমিটার। এক্ষেত্রে যদি ধরা যাক দণ্ডটির বাম প্রান্তকে আমরা স্কেলের শূন্য দাগের সঙ্গে মিলিয়ে যদি দেখা যায় যে দণ্ডের ডান প্রান্ত 32.1 এর কাছাকাছি থাকে, তাহলে আমরা লিখব দণ্ডটির দৈর্ঘ্য 32.1। আবার যদি এরকম হয় যে দণ্ডটির ডান প্রান্তটি 32.2 এর কাছাকাছি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা দণ্ডটির দৈর্ঘ্য লিখব 32.2। অর্থাৎ এক্ষেত্রে এই যে দশমিকের পর যে অঙ্কটি আছে সেই অঙ্কটি কিন্তু নিশ্চিতভাবে নির্ণয় করা সম্ভব হয়নি, এটি অনিশ্চিত। তাহলে কোনো ভৌত রাশির পাঠ বা মানে যতগুলি অঙ্ক থাকে তার শেষের অঙ্কটি হচ্ছে অনিশ্চিত। এখন এই অনিশ্চিত অঙ্ক সমেত ভৌত রাশিটির মানে বা কোনো সংখ্যাতে মোট যতগুলি অঙ্ক আছে সেই অঙ্ক সংখ্যাকেই বলা হয় তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। যেমন আমাদের এই উদাহরণে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হচ্ছে 3টি, যেখানে এই 1 বা শেষের যে অঙ্কটি আছে এটি হচ্ছে অনিশ্চিত অঙ্ক। তাহলে যখন আমরা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা গণনা করব তখন কিন্তু এই অনিশ্চিত অঙ্কটিকেও আমাদের হিসাবের মধ্যে নিতে হবে। অর্থাৎ কোনো ভৌত রাশির মান বা কোনো সংখ্যায় যতগুলি অঙ্ক আছে ইনক্লুডিং আনসার্টেন যে ডিজিট অর্থাৎ অনিশ্চিত যে অঙ্ক, সেই সংখ্যাটিকে আমরা বলছি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। এখন কোনো সংখ্যা বা কোনো ভৌত রাশির মানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে কিছু নিয়ম আছে, আমরা সেই নিয়মগুলি একটি একটি করে আলোচনা করব। প্রথম নিয়ম হচ্ছে যে কোনো সংখ্যা বা কোনো ভৌত রাশির মানে যতগুলি অশূন্য অঙ্ক আছে সবগুলি কিন্তু তাৎপর্যপূর্ণ হবে। যেমন উদাহরণ হিসাবে যদি ধরা যাক যে কোনো সংখ্যা 148.32, তাহলে এক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হবে 5টি, যেহেতু 5টি অশূন্য অঙ্ক আছে। আবার ধরা যাক কোনো সংখ্যা 1 to 1, এক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হবে 3। অর্থাৎ কোনো ভৌত রাশির মান বা কোনো সংখ্যাতে যতগুলি অশূন্য অঙ্ক আছে সবগুলি কিন্তু তাৎপর্যপূর্ণ হবে। 2 নম্বর নিয়মে বলা হচ্ছে যে দুটি অশূন্য অঙ্কের মাঝে যদি কোনো শূন্য থাকে তাহলে সেটি কিন্তু তাৎপর্যপূর্ণ হবে। যেমন উদাহরণ হিসাবে আমরা যদি লিখি 4302, এক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কিন্তু 4 হবে। এই যে শূন্যটি এটি দুটি অশূন্য অঙ্কের মাঝে আছে, অতএব এটি কিন্তু তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হবে। যদি এরকম থাকে 1.305, তাহলে সেক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হবে 4টি, কারণ এখানে যে শূন্যটি আছে এটিও কিন্তু দুটি অশূন্য অঙ্কের মাঝে আছে। অর্থাৎ দুটি অশূন্য অঙ্কের মাঝে যদি কোনো শূন্য থাকে তাহলে সেটি তাৎপর্যপূর্ণ অঙ্ক হবে। রুল নাম্বার 3, কোনো ভৌত রাশির মান বা কোনো সংখ্যায় প্রথম যে অশূন্য অঙ্ক তার আগে যদি কোনো শূন্য থাকে তাহলে সেগুলি কিন্তু তাৎপর্যপূর্ণ হবে না। যেমন উদাহরণ হিসাবে আমরা যদি ধরে নিই 0.543, তাহলে এখানে এই সংখ্যার প্রথম অশূন্য অঙ্ক হচ্ছে 5,
তাহলে এই যে শূন্যটি, এটি কিন্তু প্রথম অশূন্য অঙ্কের বাঁ দিকে আছে, অতএব এটিকে তাৎপর্যপূর্ণ গণনা করা যাবে না। সুতরাং এক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হবে 3। আবার যদি এরকম হয় 0.045, তাহলে এই সংখ্যা তো আমরা দেখতে পাচ্ছি প্রথম অশূন্য অঙ্ক হচ্ছে 4, তাহলে তার আগে যে শূন্যগুলি আছে এগুলি কিন্তু তাৎপর্যপূর্ণ নয়, অর্থাৎ এই সংখ্যাতে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হচ্ছে 2টি। আমরা যদি এরকম কোনো একটি উদাহরণ ধরি 0.1034, তাহলে এক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কিন্তু 4 হবে, কারণ প্রথম অশূন্য অঙ্ক হচ্ছে 1, তাহলে তার আগে যে শূন্যটি আছে এটি কিন্তু তাৎপর্যপূর্ণ অঙ্ক নয়, কিন্তু এই যে শূন্যটি এটি দুটি অশূন্য অঙ্কের মাঝে আছে, অতএব এটি কিন্তু তাৎপর্যপূর্ণ হবে। 4 নম্বর নিয়ম, কোনো সংখ্যা বা ভৌত রাশির কোনো মানে যদি দেখা যায় দশমিক বিন্দু নেই অথচ সংখ্যাটির শেষে কতগুলি শূন্য আছে, তাহলে সেই শূন্যগুলিকে তাৎপর্যপূর্ণ গণনা করা সাধারণত হয় না। এক্ষেত্রে কিছুটা ধোঁয়াশা থাকে। যেমন আমরা উদাহরণ হিসাবে বলতে পারি যে 4320, এই সংখ্যাটিতে শেষের যে শূন্যটি আছে এই শূন্যটিকে সাধারণত তাৎপর্যপূর্ণ ধরা হয় না, অর্থাৎ এক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হবে 3। কিন্তু যদি কোনো সংখ্যাতে দশমিক বিন্দু থাকে তাহলে কিন্তু শেষের শূন্যগুলিকে তাৎপর্যপূর্ণ ধরতে হবে। যেমন আমরা যদি ধরে নিই যে 1.320 এরকম যদি থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হবে 4টি। অর্থাৎ দশমিক বিন্দু নেই এরকম কোনো সংখ্যার শেষে যদি কতগুলি শূন্য থাকে বা একটি শূন্য থাকে, তাহলে সেই শূন্যগুলিকে কিন্তু তাৎপর্যপূর্ণ ধরা হয় না। সেই হিসাবে যদি আমরা 3000 লিখি, তাহলে এক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কিন্তু 1টি হবে। এই শূন্যগুলো কিন্তু তাৎপর্যপূর্ণ অঙ্ক নয়। কিন্তু যদি এরকম হতো যে আমরা 3000.0 লিখতাম, তাহলে কিন্তু তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হয়ে যেত 5। অর্থাৎ দশমিক বিন্দু থাকলে শেষের শূন্যগুলি তাৎপর্যপূর্ণ গণনা করতে হবে, আর দশমিক বিন্দু না থাকলে শেষের শূন্যগুলি তাৎপর্যপূর্ণ হবে না। এক্ষেত্রে আমাদের একটু কনফিউশন হয়, সেই জন্য আমরা এই ধরনের সংখ্যাগুলিকে সাধারণত 10-এর ঘাত হিসাবে লিখি। যেমন উদাহরণ হিসেবে বলা যাক যে 4.32 ইন্টু 10⁴, অর্থাৎ সংখ্যাটি হচ্ছে 43200। এটিকে যদি আমরা লিখি 4.32 ইন্টু 10⁴, তাহলে সেক্ষেত্রে এই সংখ্যাটিতে আমরা দেখতে পাচ্ছি 3টি তাৎপর্যপূর্ণ অঙ্ক আছে। 10-এর যে ঘাত সেগুলি কিন্তু তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার হিসাবের মধ্যে আসে না, শুধুমাত্র এই যে মানটি, এই মানটিতে আমরা লক্ষ্য করছি যে 3টি তাৎপর্যপূর্ণ অঙ্ক আছে। সেই অর্থে যদি আমরা 3000 লিখি, তাহলে এটিকেও আমরা 10-এর ঘাত হিসাবে লিখতে পারবো 3 ইন্টু 10³ তাহলে এক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হচ্ছে 1টি। এবং আমরা আগেই বললাম যে যদি কোনো সংখ্যায় দশমিক বিন্দু থাকে তাহলে তার শেষের অঙ্কগুলি কিন্তু তাৎপর্যপূর্ণ হবে। যেমন আমাদের এই উদাহরণে 4.3200 যদি থাকে, তাহলে সেক্ষেত্রে এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কিন্তু 5টি হবে। রুল নম্বর 5, যদি কোনো ভৌত রাশির পাঠকে এক একক পদ্ধতি থেকে আরেক একক পদ্ধতিতে পরিবর্তন করা হয়, সেক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার কোনো পরিবর্তন হয় না। যেমন উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যে ধরা যাক 13.4 সেন্টিমিটার, তাহলে এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হচ্ছে 3টি। এখন এটিকে যদি আমরা মিটারে পরিবর্তন করি, তাহলে এটি হবে 0.134 মিটার, সেক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হচ্ছে 3টি। আবার যদি এটিকে কিলোমিটারে প্রকাশ করা হয়, তাহলে সেটি হবে 0.000134 কিলোমিটার, এক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কিন্তু 3ই থাকবে। অর্থাৎ কোনো ভৌত রাশির মানকে যদি এক পদ্ধতি থেকে অন্য একক পদ্ধতিতে পরিবর্তন করা হয়, তাহলে সেক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার কোনো পরিবর্তন হয় না। এখন এই ধরনের পরিবর্তনের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমাদের কনফিউশন হয়। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে 2.0 কেজি, তাহলে এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হচ্ছে 2টি। আবার একেই যদি আমরা গ্রামে প্রকাশ করি, তাহলে সেটি হবে 200 গ্রাম, তাহলে এক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হয়ে যাচ্ছে 1। তাহলে এই ধরনের
কনফিউশনকে দূর করার জন্য সাধারণ নিয়ম হচ্ছে যে এই পাঠগুলিকে যখন আমরা এক একক পদ্ধতি থেকে অন্য একক পদ্ধতিতে রূপান্তর করব, তখন তাদেরকে 10-এর ঘাত হিসাবে আমাদেরকে লিখতে হবে। তাহলে আমাদের এই উদাহরণেই আমরা দেখতে পাচ্ছি যে 2.0 কেজি, এটিকে আমরা লিখতে পারি 2.0 ইন্টু 10⁻0 কেজি, অর্থাৎ এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হচ্ছে 2টি। এরপর এটিকে যখন আমি গ্রামে প্রকাশ করব, তখন আমরা 10-এর ঘাত হিসাবে লিখতে পারি 2.0 ইন্টু 10⁻3 গ্রাম। তাহলে সেক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কিন্তু 2 থাকছে, এর কোনো পরিবর্তন হচ্ছে না। সুতরাং এই ধরনের কনফিউশন দূর করার জন্য আমাদের সাধারণ নিয়ম হচ্ছে, কোনো ভৌত রাশির মানকে যখন এক একক পদ্ধতি থেকে অন্য একক পদ্ধতিতে আমরা রূপান্তর করব, তখন আমাদেরকে 10-এর ঘাত হিসাবে যদি আমরা লিখি, তাহলে এই ধরনের কনফিউশন আমাদের আসবে না। অর্থাৎ তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার এই যে এখানে আমাদের যেরকম সমস্যা হচ্ছিল যে এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 2টি ছিল, অথচ একে গ্রামে প্রকাশ করার পর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 1টি হয়ে যাচ্ছিল, এরকম হবে না। আবার কিছু কিছু ভৌত রাশি আছে যাদের মান কিন্তু একদম নিশ্চিত হয়। যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে একটি ক্লাসে কতজন ছাত্র আছে সেই সংখ্যাটি হচ্ছে 48, তাহলে এটি কিন্তু নিশ্চিত। তাহলে সংখ্যাটিকে আমরা এইভাবেও লিখতে পারি, অর্থাৎ এক্ষেত্রে ওই সংখ্যাটিতে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কিন্তু অসীম সংখ্যক হবে। এখন কোনো সংখ্যাতে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা যত বেশি থাকে, সেই সংখ্যাটির সঠিকতা তত বেশি হয়, অর্থাৎ সংখ্যাটিকে তত সঠিকভাবে নির্ণয় করা সম্ভব হয়েছে। অনেক ক্ষেত্রে কোনো সংখ্যা বা কোনো ভৌত রাশির মানকে প্রকাশ করার পর ওই মানে এমন কতগুলো অঙ্ক থাকে যেগুলিকে প্রয়োজনে অগ্রাহ্য করা যেতে পারে। এক্ষেত্রে আমরা ওই সংখ্যাটির আসন্ন মান নির্ণয় করে থাকি। তাহলে আসন্ন মান নির্ণয় করার ক্ষেত্রে কি নিয়ম আছে, আমরা এখন সেগুলি জানব। আসন্ন মান নির্ণয় করার ক্ষেত্রে যে অঙ্কটিকে বাদ দিতে হবে, সেই অঙ্কটি যদি 5 অপেক্ষা কম হয়, তাহলে তার আগের অঙ্কটি অপরিবর্তিত থাকে। যেমন উদাহরণ হিসাবে যদি আমরা ধরে নিই যে 324.624, এই সংখ্যাটিকে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে প্রকাশ করতে হবে। তাহলে সংখ্যাটিকে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে যদি প্রকাশ করতে হয়, তাহলে আমাদেরকে এই 4 অঙ্কটি বাদ দিতে হবে। তাহলে যে অঙ্কটি বাদ দেওয়া হচ্ছে, যেহেতু সেটি 5 অপেক্ষা কম, সেজন্য এই সংখ্যাটি 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হবে 324.62। কিন্তু যে অঙ্কটিকে বাদ দেওয়া হচ্ছে, সেটি যদি 5-এর চেয়ে বড় হয়, তাহলে কিন্তু আগের অঙ্কটির সঙ্গে 1 যোগ হয়ে যাবে। যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে একটি সংখ্যা ধরা যাক 103.246। এখন এই সংখ্যাটিকে যদি 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে বলা হয়, তাহলে আমাদেরকে এই 6 অঙ্কটি বাদ দিতে হবে। তাহলে যেহেতু এটি 5 অপেক্ষা বড়, তাহলে আগের অঙ্কের সঙ্গে 1 যোগ হবে, অর্থাৎ এই সংখ্যাটিকে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে প্রকাশ করলে হবে 103.25। কিন্তু এই সংখ্যাটিকে যদি দশমিকের পর 1 ঘর পর্যন্ত রেখে আসন্ন মানে আমরা প্রকাশ করি, অর্থাৎ 1 দশমিক ঘর পর্যন্ত যদি আমরা এটিকে আসন্ন মানে প্রকাশ করি, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এই 4 সংখ্যাটি বাদ দিতে হচ্ছে। তাহলে যেহেতু 4 5 অপেক্ষা ছোট, সেই জন্য আগের সংখ্যাটি অপরিবর্তিত থাকবে, অর্থাৎ 1 দশমিক স্থান পর্যন্ত যদি আসন্ন মানে প্রকাশ করা হয়, তাহলে এই সংখ্যাটি হবে 103.2। আচ্ছা, যে অঙ্কটি বাদ দিতে হবে সেটি যদি 5 হয়, তাহলে সেক্ষেত্রে কি নিয়ম? ধরা যাক একটি সংখ্যা 26.3152 এবং আমাদেরকে যদি বলা হয় 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে প্রকাশ করতে হবে, তাহলে আমাকে বাদ দিতে হচ্ছে এই অঙ্কটি থেকে 5 থেকে। তাহলে যে অঙ্কটি বাদ দিচ্ছি আমরা, যেহেতু সেটি 5, তাহলে এক্ষেত্রে আমাকে কি করতে হবে? পরবর্তী অঙ্ক লক্ষ্য করতে হবে। পরবর্তী অঙ্ক যদি কোনো অশূন্য অঙ্ক থাকে, তাহলে নিয়ম হচ্ছে আগের অঙ্কটির সঙ্গে 1 যোগ হয়ে যাবে, অর্থাৎ এক্ষেত্রে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে প্রকাশ করলে হবে 26.32। আর যদি এরকম হয় যে যে অঙ্কটি বাদ দিতে হবে সেটি যদি ঠিক 5 হয় এবং তার পরবর্তী অঙ্ক যদি অশূন্য না হয়, অর্থাৎ যদি শূন্য হয়,
সেক্ষেত্রে নিয়ম হচ্ছে যে আগের অঙ্কটি যদি অযুগ্ম হয় তাহলে তার সঙ্গে 1 যোগ হবে। যেমন আমাদের এখানে আগের অঙ্কটি আছে 1, যেটি অযুগ্ম, তাহলে এক্ষেত্রে এর সঙ্গে 1 যোগ হবে। অর্থাৎ আমরা যদি 2 দশমিক স্থান পর্যন্ত এটি আসন্ন মানে প্রকাশ করি তাহলে সংখ্যাটি হবে 26.32। কিন্তু এই আগের অঙ্কটি যদি যুগ্ম হয়ে যায় তাহলে কিন্তু সেটি অপরিবর্তিত থাকবে। যেমন উদাহরণ হিসেবে ধরা যাক 41.3850, এটিকে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে প্রকাশ করতে বলা হয়েছে। তাহলে যে অঙ্ক থেকে আমাকে বাদ দিতে হচ্ছে সেটি হচ্ছে 5, এবং এর পরবর্তী অঙ্ক এটি কিন্তু অশূন্য অঙ্ক নয়। তাহলে আমাকে দেখতে হবে আগের অঙ্কটি যুগ্ম কি অযুগ্ম কিনা। যেহেতু এটি যুগ্ম অঙ্ক তাহলে এক্ষেত্রে আমাদেরকে কোনো কিছু যোগ করার প্রয়োজন নেই, অর্থাৎ এটি যেমন ছিল সেরকম অপরিবর্তিত থাকবে। অর্থাৎ এক্ষেত্রে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হবে 41.38। কিন্তু এটি যদি অযুগ্ম সংখ্যা হতো তাহলে কিন্তু এর সঙ্গে আমাদেরকে 1 যোগ করতে হতো। আচ্ছা, এরপর আমরা আসি যে সাধারণ গণনার ক্ষেত্রে এই তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার কি নিয়ম আছে। প্রথম ক্ষেত্রে ধরা যাক যোগ বা বিয়োগ, অর্থাৎ 2 বা ততোধিক সংখ্যার যদি আমরা যোগ বা বিয়োগ করি তাহলে সেক্ষেত্রে যে সংখ্যাটিতে দশমিক বিন্দুর পর সবচেয়ে কম অঙ্ক আছে আমাদেরকে উত্তরে দশমিক বিন্দুর পর ততগুলি অঙ্ক রাখতে হবে। একটি উদাহরণ দেওয়া যাক, যেমন 33.3, 3.11 এবং 0.313। তাহলে এখানে 3টি সংখ্যাকে যোগ করা হয়েছে, যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই সংখ্যাটিতেই দশমিক বিন্দুর পর সবচেয়ে কম অঙ্ক আছে, অর্থাৎ একটি অঙ্ক আছে। সুতরাং আমরা যে উত্তর পাবো সেই উত্তরের ক্ষেত্রে আমাদেরকে দশমিক বিন্দুর পরে একটি অঙ্ক রাখতে হবে। যেমন এখানে আমাদের যে উত্তর হবে সেটি হচ্ছে 3, 2, 7, 6, 3। তাহলে দশমিক বিন্দুর পর যদি একটি অঙ্ক আমাকে রাখতে হয় তাহলে আমরা দশমিক বিন্দুর পর এক ঘরে আমরা এটিকে রাউন্ডিং অফ করব, এবং তাতে আমাদের যে উত্তর হবে সেটি হবে 36.7। বিয়োগের ক্ষেত্রেও এই একই নিয়ম প্রযোজ্য, অর্থাৎ দুটি সংখ্যায় যখন আমরা বিয়োগ করব তখন যে সংখ্যাটিতে দশমিক বিন্দুর পর সবচেয়ে কম সংখ্যক অঙ্ক আছে আমাদের বিয়োগফলও দশমিক বিন্দুর পর ততগুলি অঙ্ক রাখতে হবে। আমরা যদি বিয়োগের ক্ষেত্রে একটি উদাহরণ নিই তাহলে এখানে 62.831 থেকে 24.5492কে বিয়োগ করা হচ্ছে। তাহলে আমরা যদি লক্ষ্য করে দেখি তাহলে এই অঙ্কটিতে দশমিক বিন্দুর পর কম সংখ্যক অঙ্ক আছে, অর্থাৎ 3টি আছে, কিন্তু নিচে যেটি আছে সেখানে দশমিক বিন্দুর পর 4টি অঙ্ক আছে। তাহলে দশমিক বিন্দুর পর কম সংখ্যক অঙ্ক হচ্ছে 3টি। তাহলে এক্ষেত্রে বিয়োগ করার পর আমাদের যে বিয়োগফল হবে, এক্ষেত্রে আমরা এই সংখ্যা দুটিকে বিয়োগ করার পর যা ফল যা পাচ্ছি সেখানে আমাদের দশমিক বিন্দুর পর কিন্তু 3টি অঙ্ক রাখতে হবে। তাহলে আমরা যদি এটিকে রাউন্ডিং অফ করি, অর্থাৎ এই 8কে যদি আমরা বাদ দিই তাহলে রাউন্ডিং অফ করার নিয়ম অনুযায়ী এটি হবে 38.282। গুণ বা ভাগের ক্ষেত্রে যে সংখ্যাটিতে সবচেয়ে কম তাৎপর্যপূর্ণ অঙ্ক আছে আমাদেরকে রেজাল্ট বা ফলে ওই একই সংখ্যক তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা রাখতে হবে। যেমন উদাহরণ হিসেবে ধরা যাক 142.06 এই সংখ্যাটিকে 0.23 এই সংখ্যাটি দিয়ে গুণ করা হচ্ছে। তাহলে আমরা যদি এখানে লক্ষ্য করে দেখি 142.06 এই অঙ্কটিতে 5টি তাৎপর্যপূর্ণ অঙ্ক আছে এবং 0.23 এটিতে 2টি তাৎপর্যপূর্ণ অঙ্ক আছে। তাহলে সুতরাং আমাকে এই যে গুণফল আমরা পাবো আমাদেরকে এই গুণফলে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কিন্তু 2টিই রাখতে হবে, অর্থাৎ এদের মধ্যে যার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা সবচেয়ে কম আমাকে উত্তরে সেই ততগুলি তাৎপর্যপূর্ণ অঙ্ক রাখতে হবে। তাহলে আমাদের এই উদাহরণে আমরা দেখতে পাচ্ছি যে যদি গুণফলে আমাকে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 2 করতে হয় তাহলে এখান থেকে আমাকে ড্রপ করতে হবে বা বাদ দিতে হবে। তাহলে আমাদের যে রাউন্ডিং অফ করার নিয়ম সেই নিয়ম অনুযায়ী এটি হবে 33। আবার ভাগের ক্ষেত্রেও আমাদের এই একই নিয়ম প্রযোজ্য, অর্থাৎ দুটি সংখ্যার ভাগের ক্ষেত্রে যে সংখ্যাটিতে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা সবচেয়ে কম ভাগফলে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা তার সমান হতে হবে। তাহলে আমরা যদি ভাগের একটি উদাহরণ দেখি, এখানে 0.90 এই সংখ্যাটিকে 4.26 দিয়ে ভাগ করা হচ্ছে। তাহলে আমরা যদি লক্ষ্য করে দেখি তাহলে 0.90 এই সংখ্যাটিতে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হচ্ছে 2টি এবং 4.26 এই সংখ্যাটিকে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হচ্ছে 3টি। তাহলে এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা সবচেয়ে কম এই সংখ্যাটির ক্ষেত্রে যেটি হচ্ছে 2টি, অর্থাৎ আমাকে
ভাগফলে কিন্তু তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 2ই রাখতে হবে। তাহলে আমাদের যে ভাগফল আমরা যদি লক্ষ্য করে দেখি যে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা যদি 2টি রাখতে হয় তাহলে এখান থেকে আমাদেরকে বাদ দিতে হবে। তাহলে রাউন্ডিং অফের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী এই উত্তরটি হবে 0.21।